যে আজকের ঘটনাটা কিন্তু প্রাপ্তবয়স্কদের জন্য। এমন কিছু ঘটনার মধ্যে কথা আছে যেই কথাটা 18 বছরের নিচে যারা আছো তারা না শোনাটাই ভালো। ফুলমান ফকির বাবা উনি কালো ড্রেস পরে ঘুরছিলেন, হঠাৎ করে আমার বউকে দেখে বলল, এ বেটি ইদারা, মানে ওইগুলো মানে সত্যি কথা, ওই বলে না উপরওয়ালার যদি ফের থাকে না, ঘোরাতে ঘোরাতে ঘোরাতে। নমস্কার আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের, একটা দারুণ আজকে ঘটনা নিয়ে এসেছি। এরকম ঘটনা বহুদিন পর আসলো। এরকম ঘটনা কিন্তু আমরা আগেও শুনেছি, মানে এরকম না, ঠিক যেই জায়গাটাকে কেন্দ্র করে আজকের ঘটনাটা সেই রকম একটি জায়গার ঘটনা আমাদের কিন্তু পুনরায় এসেছিল। তো আবার ওরকম একটি জায়গার ঘটনা আসে। তো বেশি কথা একদম বাড়াবো না, সোজা ঘটনায় যাব। তো চলো আর বেশি তোমাদের অপেক্ষা করাবো না। প্রত্যেক দিনের মতো শুধু মনে করেই দেবো, একটা করে লাইক করো যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তাহলে আজকে সোজা আমরা ঘটনার মধ্যে ঢুকে যাচ্ছি। আজকে আমাদের ঘটনাটা পাঠায় হচ্ছে রাকেশ সাউ। রাকেশ সাউ আজকে তার জীবনের শুরুতে প্রথমেই একটি ভূতের ছোঁয়া, হ্যাঁ ঠিকই শুনছো, পায়। সেটাই আমি তোমাদের বিস্তারিত জানাবো। আমি আজকে হাসছি কেন, ঘটনাটা আমি সবাইকে বলবো মনোযোগ সহকারে ঘটনাটা শুধু শোনো। দারুণ ভয়ঙ্কর একটা ঘটনা, আর ব্যাক টু ব্যাক এই কদিন ধরে ঘটনাগুলো কিন্তু দারুণ দারুণ ঘটনা আসছে। সত্যি তোমাদের কতটা ভয় লাগে জানি না, কিন্তু আমি রেকর্ড করার সময় আমার কিন্তু প্রচন্ড ভয় করে। আর আজকেও কিন্তু বাড়িতে কেউ পেশেন্ট নেই, আমি একা আর আমার সরু ডগি, তোমরা তো সবাই জানো ওকে। তো ও আর আমি ছাড়া আজকে কিন্তু বাড়িতে কেউ নেই। জানি না আজকে ঘটনার সাথে সাথে কি কি অ্যাক্টিভিটি হবে, কারণ তোমরা প্রায়শই দেখতেই থাকো যে বাড়িতে কেউ না থাকা সত্ত্বেও কিন্তু নিজে নিজেই কিন্তু ফোনটা আমার কেঁপে ওঠে। অনেক সময় অনেক রকম সাউন্ড শোনা যায়, যেগুলো কিন্তু বাড়িতে যখন সবাই থাকে কোনো মতেই কিন্তু সেগুলো হয় না। তো চলো সাথে আজকে ঘটনাটা শেয়ার করি। আমাদের আজকে ঘটনাটা পাঠায় হচ্ছে রাজেশ সাউ। আমাদের রাজেশ দাদা ভাই বলেন যে দিদি ভাই, আমার যখন 32 বছর বয়স তখন আমি একটি প্রাইভেট প্রাইভেট কোম্পানিতে চাকরি করি। বেশ উচ্চ পদস্থেই আমি আছি, আর সত্যি কথা বলতে আমার স্যালারিটাও মোটামুটি ঠিকই আছে। তো বাড়ি থেকে অনেকদিন ধরে আমাকে বাবা মা বলছে যে কি ব্যাপার, তুই কি বিয়ে ঠিয়ে করবি না, সন্ন্যাস নিবি নাকি। তো আমি বাড়িতে সবাইকে বলতাম যে করব। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমার বিয়ে করার সেরকম কোনো মনোভাবনা ছিল না। হ্যাঁ, আমার কোনো বিয়ে নিয়ে চিন্তা চিন্তা ভাবনা ছিল না, কারণ বিয়ে তো একদিন না একদিন ছেলে হয়ে যখন জন্মেছি বিয়ে হবেই। তো বাড়িতে আমার মা বাবা, আমার যারা বোনরা আছে কাকার মেয়ে, তারা আমাকে বলতো কি রে, তুই কি প্রেম ঠেম করিস নাকি, আমাদের বৌদি কি তুই বেঁচে রেখে দিয়েছিস, আমাদের তো মনে হয়। তো সত্যি কথা বলতে আমি যে প্রাইভেট অফিসে চাকরি করি, ওখানে সত্যি কথা বলতে অনেক সুন্দরী সুন্দরী মেয়ে আছে যারা মোটামুটি আমাকে পছন্দ করে, কিন্তু ওই যে আমার না ঠিক ওরকম মনে লাগে না। আমি ভাবি যে যদি বাবা মা দেখে বিয়ে দেয়, যদি কোনো প্রবলেম হয় তাহলে বাবা মা সেটা দায়িত্ব নিতে পারবে। এখন প্রেম করে কোন মেয়েটা ভালো বাবা বুঝে নিয়ে যাব হাত ধরে, তারপরে হয়তো সে আমার মা বাবাকে মানিয়ে নিতে পারবে না, আর না হলে পারে আমার মা বাবা তাকে মানিয়ে নিতে পারবে না, সেই অশান্তি। তার জন্য পুরো বিয়ের দায়িত্বটা আমার পরিবারকে আমি দিয়ে দিই। তো আমার পরিবার থেকে একটি মেয়েকে পছন্দ করে, আমার প্রথম সেই মেয়েটাকে দেখা, ঠিক আছে। তো মেয়েটাকে প্রথম পছন্দ করে, আমাকে আমার বাড়ি থেকে বলল যে রাকেশ, এরকম একটি মেয়ে দেখেছি, মেয়েটির বাড়ি হচ্ছে ডানকুনি, ঠিক আছে, ডানকুনিতে মেয়েটার বাড়ি। তুই কি একটুখানি দেখতে যাবি আমাদের সাথে। আর বলে রাখি আমাদের রাকেশ দাদা ভাইয়ের বাড়ি হচ্ছে বেহালা, কলকাতা বেহালায় বাড়ি। তো রাকেশ দাদা ভাই বলে যে ঠিক আছে কোনো অসুবিধা নেই, তোমরা যখন বলছো যাবো, তোমরা তো সব যাবে। এবার আমার মা বাবা, আমার কাকা কাকি, আর কাকার দুই মেয়ে মানে আমার বোন, আমরা সবাই আমাকে নিয়ে আমরা 7 জন মেয়ের বাড়ি দেখতে যাই। আমাদেরও বাড়ির পরিবার বিশাল বড় ফ্যামিলি, আর আমাদের বাড়ি ঘরও খুবই ভালো। আর মেয়ের বাড়ি যে যাই, মেয়েরাও আমাদের মতনই মানে ঠিকঠাক আছে, মানে দুটো বাড়ি মোটামুটি একটা সম্বন্ধ হওয়ার জন্য একদম পারফেক্ট।
তো এবার সেখানে গিয়ে পছন্দর ব্যাপারটা হয়ে যায়, ম্যাটার করে। সেটা হচ্ছে আমি মেয়েকে পছন্দ করব কিনা বা মেয়ে আমাকে পছন্দ করবে কিনা, এইটা হয়ে যায়। তো যাই হোক, মেয়ের বাড়ি যখন যাই তখন সেই মেয়েকে প্রথম আমি দেখি সামনে আমার বসে রয়েছে, যে আমি যদি পছন্দ করি বা তার যদি সহমত থাকে তাহলে আমাদের বাড়ি থেকে, দুই বাড়ি থেকে এক করে দেবে। ঠিক আছে। তো সত্যি কথা বলতে প্রথম মেয়েটাকে দেখে আমার পছন্দ হয়। মেয়েটাকে ছিমছাম, দেখতে শুনতে খুব একটা খারাপ না, আবার খুব যে অপ্সরা তাও না, মোটামুটি সুন্দরী, আর মোটামুটি আমার পছন্দ হয়। তারপর মেয়েটিকেও তার মা বাবা জিজ্ঞাসা করে পাশে রুমে নিয়ে গে, তো সাথে সাথেই মেয়েটিও বলে যে আমার ছেলেকে পছন্দ হয়েছে। তো আমাকে সেটা এসে বলে তার মা বাবা যে এই যে আমার মেয়ের কিন্তু তোমাকে পছন্দ হয়েছে, তোমার আমাদের মেয়েকে পছন্দ হয়েছে। তো তো তখন আমিও সহমত করি যে হ্যাঁ আমারও পছন্দ হয়েছে। যাই হোক, সেই দিনকেই মানে আমাদের হিন্দুস্তানিদের মধ্যে, নন বেঙ্গলিদের মধ্যে ওই সাথে সাথে মানে আনন্দ উৎসব, মিষ্টি মুখ হয়ে গেল দুই বাড়ির মধ্যে প্রথম দিনই। এইবার সেই আনন্দ মুখর একটা আনন্দ সময় আসে, সবাই আমরা তখন একে অপরকে মিষ্টি খাওয়ালাম। যাই হোক, তারপর মেয়ের বাড়ি থেকে বলল যে যাকে আমাদের মেয়েকে যখন ছেলের পছন্দ, ছেলের যখন মেয়েকে পছন্দ, তাহলে ওদের দুজনকে একটু কথা বলার জন্য একটা ঘরে সময় দেওয়া হোক। তারপরে না যে ঘরের জানলা পাল্লা বন্ধ, সেরকম কিছু না। তো আমাদের পাশের একটা রুমে জাস্ট বললো তোমরা ওখানে গিয়ে কথা বলো। তো সোফায় বসলাম, বসে মেয়েটিও আমার পাশে বসে। তো আমরা জাস্ট প্রায় 10 মিনিট একে অপরকে দেখলাম, কোনো কথা বলতে পারিনি। তারপর আমার সামনে বসে থাকা যে আমার ওয়াইফ হবে, সেই প্রথম মুচকি হাসে, হাসার পর দুজনে আলাপ হয়, কথাবার্তা হয়। তো তখন আমি খুব সাহস করে ওকে বলি যে তোমাকে একটা কথা জিজ্ঞাসা করবো। তখন বললো হ্যাঁ বলুন। আমি বললাম যে বিয়ের পর তুমি কোথায় ঘুরতে যেতে চাও? তখন ও আমাকে বললো যে আমার একটা জায়গা খুব পছন্দের, মানে ছোটবেলা থেকে আমি মা বাবার সাথে টুকটাক অনেক জায়গায় ঘুরেছি, যেহেতু আমাদের যৌথ ফ্যামিলি। তো ফ্যামিলি আমরা সবাই মোটামুটি, আমার বাবাদের বিজনেস আছে, বাবা কাকা জ্যাঠা ওদের বাড়ি বিজনেস আছে। তো ওরা মোটামুটি মানে বছরে একবার করে ঘুরতে যায়, তো সবাই মিলে একসঙ্গে। তো বললো আমি ঘুরেছি, কিন্তু আমার একটা জায়গা বলতে পারো ওটা হচ্ছে ড্রিম প্লেস, আমি ওখানে কোনোদিন যাইনি, আর আমার ওখানে যাওয়ার ইচ্ছে আছে। তখন আমি জিজ্ঞাসা করলাম যে কোথায়? কাশ্মীর? বলল না। আমি তখন ওকে বললাম কোথায়? উটি? বলল না। আমি ওকে জিজ্ঞাসা করলাম কোথায়? দার্জিলিং? না। আমি যেই যেই জায়গাগুলো বললাম, অনেক জায়গা, ও সবই মাথা নেড়ে না বলল। তখন আমি ওকে জিজ্ঞাসা করলাম তাহলে তুমিই বলো কোথায় যেতে চাও, তাহলে বিয়ের পর তোমাকে আমি প্রথম ওখানেই নিয়ে যাব, তুমি একবার বলো। তখন ও আমাকে মুচকি হেসে, খুব লাজুক লজ্জা পাচ্ছিল, আমারও লজ্জা লাগছিল, তো ও আমাকে মাথা নিচু করে বলল রাজস্থান। এবার ও যখন রাজস্থান বলল, আমি তখন ওকে বললাম ঠিক আছে তুমি রাজস্থান যেতে চাও তো, আচ্ছা বিয়ের পর তাহলে আমরা প্রথম ট্রিপ করছি কিন্তু রাজস্থান, ঠিক আছে। তো যাই হোক, আমাদের এই ঘোরা নিয়েই কথা হয়, মানে ওখানে কথা বলতে কি ঘোরা নিয়ে কথা, আদার্স কিছু না। তারপর যাই হোক সবাই সবার বাড়ি চলে গেলাম আমরা। এবার বাড়িতে আসার পর পরের দিনকে সকালবেলা মেয়ের বাবা ফোন করে, আমার বাবাকে চায়, আমি ফোনটা রিসিভ করি, আমাকে বললো বাবাকে দিতে, বাবাকে দিলাম। বাবা কথা বললো নাকি আসছে মাসেই বিয়ে ঠিক করে দিল, আসছে মাসে। ওদের নাকি সেদিনকেই মানে ওদের বাড়ি দিয়ে, মেয়ের বাড়ি দিয়ে আসার পরে ওরা নাকি ব্রাহ্মণ ডেকে আর কি বিয়ের সবকিছু একদম লগ্ন ঠগ্ন শুভ দিন সবকিছু সেট করে নিয়েছে। তো আমাদের বাড়ি দিয়ে কোনো অসুবিধা হয়নি, কারণ আমার বাবা মা চাইছিল খুব তাড়াতাড়ি বিয়ে দেওয়ার জন্য। 32 বছর বয়স, ছেলে আবার কবে বিয়ে করবে। যাই হোক, দিয়ে আমাদের এমনিতে নন বেঙ্গলিদের মধ্যে অল্প বয়সেই বিয়েটা হয়ে যায়, মেয়ের বাড়ি বলো ছেলের বাড়ি বলো। তো সেরকম ভাবে আমাদের দুজনের হাত এক করে দেয়। বিয়ে হলো, হওয়ার পর
আমার যে ওয়াইফ সে আমাকে বলল যে আচ্ছা আপনি কি ভুলে গেছেন, আমি আপনাকে বলেছিলাম প্রথম দিন দেখা করে যে আমি রাজস্থান যেতে চাই। তখন আমি বললাম আমি একদম ভুলিনি, আসলে আমার অফিসের কিছু কাজের জন্য একটু লেট হচ্ছে, সপ্তাহখানিক আমাকে সময় দাও, ছুটির একটা ব্যাপার আছে, তো আমি বেরোবো তোমায় নিয়ে। তারপর সেই দিনটাও চলে আসে যেদিনকে আমরা কলকাতা থেকে রাজস্থানের উদ্দেশ্যে রওনা দিই। তবে আমরা কিন্তু পুরোটাই প্লেনে করেই যাই, আমরা কোনো ট্রেনে ঝুঁকি নিই। কেন, প্রথম বউকে নিয়ে ঘুরতে যাচ্ছি, কি ট্রেনে করে রাজস্থান যাব, এত জার্নি করে কষ্ট করে আমরা প্লেনে করে ফ্লাইটে বেরিয়ে যাই। তো আমরা রাজস্থান গিয়ে পৌঁছলাম। দেন আমরা রাজস্থান থেকে যখন গাড়ি নিয়ে রাজস্থান পৌঁছানোর পর, ঠিক আছে, যখন আমরা গাড়ি নিই ওখান থেকে গাড়ি নিয়ে আমরা কোনো জায়গা সেটেল করে যাইনি। আর সত্যি কথা বলতে কোনো হোটেল আমরা অনলাইনে বুকিংও করিনি। আর আমরা কোনো ট্যুরিস্টদের সাথে কোনো রকম মানে প্যাকেজ হিসাবেও আমরা যাইনি, কারণ কলকাতা থেকে প্রচুর ট্যুরিস্ট আছে এরকম যারা দেখবে তোমরা যদি যেতে চাও তারা কিন্তু একটা প্যাকেজ সিস্টেম করে তোমাদেরকে পুরো ওদের দায়িত্বে কিন্তু পাঠিয়ে দেয়, এরকম কিন্তু এখন হয়ে গেছে। কিন্তু সত্যি কথা বলতে আমি ওই কাজের প্রেশারে একটা সপ্তাহে আমার মাথায় ওগুলো আসেনি। আর আমার যে ওয়াইফ ও অত কিছু জানে না। তো এবার একটা সমস্যায় পড়ি, সেটা হচ্ছে যখন রাজস্থান গিয়ে পৌঁছে যাই তখন কোথায় থাকবো। রাজস্থানে পৌঁছে তো গেছি, এবার থাকাটা হয়ে গেছে একটা সমস্যা। এবার যেহেতু আমার ওয়াইফকে নিয়ে গেছি প্রথম, এবার ভালো একটা তো হোটেল নিতে হবে। এবার সব থেকে বড় কথা, আমার সত্যি কথা বলতে একা কোনো জায়গায় ঘুরতে যাবার এক্সপিরিয়েন্স নেই, কারণ ফ্যামিলির সাথে আমিও ঘুরতে গেছি যখন আগে পড়াশোনা করতাম স্কুল লাইফে কলেজ লাইফে। তারপর তো আমি অফিসে যখন জব করতে শুরু করলাম অনেক বিগত বছর ধরে আর কোথাও যাই না। তো আর একা তো কোনো সময় যাইও নি, সেখানে গিয়ে আমার সে অভিজ্ঞতা নেই যে কিরকম হোটেল নেবো, কিরকম হোটেলে থাকলে আমার ওয়াইফকে নিয়ে আমি ঠিক সেফ থাকবো, আমার কিছু জানা নেই। তো যেই গাড়ি করে আমরা হোটেলে হোটেলে ঘুরছি, তো সেই ড্রাইভারকে বললাম যে ভাইয়া হাম লোক তো ইয়া পার নিউ, মানে নতুন, তো আমাদেরকে একটা ফ্যামিলি হোটেল দেবেন, যেই হোটেলে মোটামুটি পরিবার আছে। তো তখন সেই ড্রাইভার দাদা সহমত দেন, ঠিক আছে, সহমত করেন। তারপর উনি অনেকগুলো হোটেল দেখাতে দেখাতে একটা হোটেল নিয়ে যায়। হোটেলটা মানে আমাদের দাদাভাই বলেন না দেখলে বিশ্বাস করবেন না, এত সুন্দর হোটেল না, ওইটা প্রাসাদ, আমি নিজেই দেখে আমার মাথা ঘুরে গেছে, এত সুন্দর। আর পুরো হোটেলের সামনে দুজন দাঁড়িয়ে রয়েছে যারা আমাদেরকে ঢুকতে ঢুকতে স্যালুট করলেন। তাদের যে পোশাক, পোশাক মানে টিভিতে সিনেমায় যেরকম দেখি ঠিক ওরকম, কারণ রাজস্থান আমি এর আগে যাইনি। তো আমার মিসেসকে নিয়ে আমি ওই হোটেলে যাই। মোটামুটি হোটেলে 4,000 টাকা পার ডে রুম রেট ছিল, তা আমার পছন্দ হয় আমি নিয়ে নিই। মনে হচ্ছে হোটেলের ভেতরেও এত বড় রুম, এত সুন্দরভাবে ডেকোরেট করা, মানে সন্ধেবেলা ওই হোটেলে এত সুন্দর লাইট গুলো করা, মনে হচ্ছে পুরো হোটেলের মধ্যে মোম, মানে মোম জ্বলছে। তারপর হ্যালোকিন, সেই সুন্দর সুন্দর কালারিং করা হ্যালোকিন ওয়ালের গায়ে একদম সেট করা রয়েছে, এত সুন্দর কারুকার্য যেটা না বললে নয়। তো আমরা সেই হোটেলটা পছন্দ করে রুমটা নিই। এবার গেল, তো নিয়ে তো নিলাম, নেবার পর ড্রাইভারকে পে করে দিই, চলে যায়। এবার আমার ওয়াইফ আমাকে বলছে যে জানেন আমার এই হোটেলটা খুব ভালো লেগেছে। আমি তখন বললাম যাকে তোমার পছন্দ হয়েছে মানে আমার পছন্দ, কারণ বউকে নিয়ে বিয়ের পর প্রথম ঘুরতে এসেছি, বউর যদি মনের মতো না হয় তাহলে তো বউ রাগারাগি করবে। তো ও মুচকি হাসে, শুধু বেশি কথা বলে না, লাজুক তো লজ্জা পায়। হোটেলের রুমের মধ্যেই পুরোটা দিন কাটিয়ে নিই। তারপর যখন সন্ধে হয়, সন্ধেবেলা আমার ওয়াইফকে বলি যে চলো না একটু বাইরে বেরোই। ও বললো যে না, শরীরটা ঠিক ভালো লাগছে না। তো আমি বললাম ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমরা তো এখন আছি সপ্তাহখানিক, আমরা সব জায়গায় কিন্তু ঘুরবো। ওয়াইফ আমাকে বললো যে আমরা তো 1 সপ্তাহ আছি, কিছু মনে করবেন না,
দিনের বেলা প্রচন্ড গরম, আর সত্যি রাজস্থানে প্রচন্ড গরম, দিনের বেলা তো বেরোনো যায় না, আবার বিকেল বেলা যখন বেরোবে তখন কিন্তু ওয়েদারটা হালকা হয়ে যায়, তখন তুমি অনায়াসে বাইরে ঘুরতে পারবে, ঠান্ডা ঠান্ডা লাগে যত রাত হয়। তো তখন আমি বললাম যে ঠিক আছে, হয়তো ওর কষ্ট হবে। ঠিক আমার খুব ভালো করে মনে আছে, আমাদের দাদাভাই বলেন 9:30টার সময় আমরা ওই যে যে হোটেলে রয়েছে, হোটেল না প্যালেস বলা যায়, ওই প্যালেসের একদম নিচে ওখানে কিন্তু একটা ছোট্ট রেস্টুরেন্ট করা রয়েছে ওই মানে হোটেলটার। তো আমি আমার ওয়াইফকে বললাম যে চলো নিচ থেকে আমরা আজকে খাবারটা খেয়ে আসি, রাতের ডিনার। তো আমার ওয়াইফ বলল যে না আমি না যাবো না, আপনি খেয়ে আসেন, আমার জন্য নিয়ে আসুন। তা আমি বললাম তুমি রাজস্থান এত ভালো লাগে, ঘুরতে এসছো, তুমি হোটেল থেকে বেরোচ্ছ না কেন, চলো। তো ও বললো যে না আমি যাবো না। তা এবার যাবো না, নতুন বউ, ওকে তুমি জোর করতে পারি না, না চলো যেতেই হবে। তা আমি মন খারাপ করে বললাম ঠিক আছে। তো আমি একা নিচে গেলাম, যাওয়ার পর আমি ওখান থেকে আমার পছন্দ মতো খাবার দাবার নিলাম, নিয়ে আমি বললাম দুটোই আমি উপরে নিয়ে যাব। তারা বললো ঠিক আছে রুমে নিয়ে যাবেন আপনি স্যার, চলে যান, আমাদের ছেলে রয়েছে রুমে দিয়ে আসবে। তো কত রুম নাম্বার তারা জিজ্ঞেস করলো, বলে দিলাম। তো আমরা চলে গেলাম, মানে আমি চলে গেলাম, গিয়ে দেখলাম হোটেলে আমি বাইরে দিয়ে গেটটা বন্ধ করে গেছিলাম। তো হোটেলের যে রুমের গেটটা আমি যখন খুলি তখন দেখলাম আমার ওয়াইফ খাটের মধ্যে বসে রয়েছে, আর এমন ভাবে বসে রয়েছে মানে ওকে দেখে আমার একটা কিরকম সন্দেহ হয় যে ওর মধ্যে ঠিক ও কাজ করছে না। আমার মনে হচ্ছে ও তো আছে, সাথে অন্য কেউ আছে যে ওকে পরিচালনা করছে। ওর কথাবার্তা, আমি বিয়ের পর প্রায় 2 সপ্তাহ তো বাড়িতে ছিলাম একসাথে, তো 2 সপ্তাহের মধ্যে ওকে আমি এরকম খামখেয়ালি, এরকম অন্যমনস্ক আমি ওকে দেখিনি। তো আমার না খুব খারাপ লাগে, যেরকম আমি ওকে রেসপেক্ট করছি, যেরকম ও নিচে খেতে গেল না আমার কষ্ট লাগলো, সকালে বেরোলো না আমার কষ্ট লাগলো। আমি বুঝতে পারছি ও গরমে বেরোতে চাইছে না, হয়তো ওর ভালো লাগছে না, কিন্তু আমার যে মিসেস, আমার মিসেসকেও তো বোঝা দরকার যে ওনারও খারাপ লাগতে পারে, তাই না? তো সেখানে আমি আর কিছু বলিনি, বাচ্চা বয়স, ঠিক আছে। তো আমি ওর পাশে এসে বসি, ও দেখলাম একটু খামখেয়ালি পানা বসে রয়েছে। একটা ঝাড়, ঘরের মধ্যে ঝাড়বাতি লাগানো আছে, ওই দিকে একভাবে তাকিয়ে রয়েছে। আমি যে ওর পাশে একদম এসে যে আমি বসে ওর দিকে তাকিয়ে রয়েছি, ওর কিন্তু কোনো রকম লক্ষ্যই নেই, ও কিন্তু ঝাড়বাতিটার দিকে এরকম ভাবে চেয়ে রয়েছে। আমি ওকে গায়ে হাত দিয়ে ডাকি, যখন ডাকি ও আমাকে বলছে আপনি এসে গেছেন, আপনি কখন আসলেন, আমি তো আপনাকে দেখলাম না, কই আপনি হোটেলের গেটটা খুললেন, আমি তো শব্দ পাইনি। আমি কিন্তু ওকে কিছু বলিনি, ও নিজে থেকে অনেক কথা বলছে। আমি তখন বললাম আরে ঠিক আছে ঠিক আছে, তুমি ওই ঝাড়বাতি দেখছিলে তো, শোনো আমাদের বড় বাজারে এরকম ঝাড়বাতির অনেক দোকান আছে, আমি তোমাকে নিয়ে যাব, তোমার ঝাড়বাতি কি পছন্দর, আমি নিয়ে যাব, তুমি ওই দোকানের থেকে একটা পছন্দ সহকারে তোমার মতো ঝাড়বাতি নিও, ঠিক আছে? আমরা আমাদের বেডরুমে একটা ধারে সেটা সেট করে দেবো সিলিংয়ে, তোমার ভালো লাগে। ও তখন আবারও মুচকে হাসলো, ঠিক আছে তার মানে ওটা সহমত আছে, ওর লাগবে। তো যাই হোক, আমি এবার খাবারটা ওর মধ্যে চলে আসছে যেটা অর্ডার করেছিলাম, আমরা ওখানে খেলাম, খেয়ে দিয়ে জাস্ট সাইড করে রেখে রাতে শুয়ে পড়ি। তখন আনুমানিক 10:30টা বাজেনি, শুয়ে পড়ি। এইবার রাতের বেলা আমার মিসেস আমার পাশে, ও ঘুমোচ্ছে। আর সত্যি কথা বলতে মানে 2 সপ্তাহ যে আমি ওর সাথে একসাথে তো ছিলাম, দুটো সপ্তাহ রাতও তো কাটিয়েছি, ওর যেরকম একটা লাজুকে লাজুকে ভাব, সবসময় একটা লাজুকে লাজুকে হাসি, যে জিনিসটা মেয়েদের সবসময় ভালো লাগে, একটা লজ্জা ভাব, তো ওকে আমি দেখেছি। তো ওখানে আমি দেখলাম আমরা দুজনে কিন্তু ঘুমিয়ে পড়ি। আমার আনুমানিক রাতের বেলা 2:30টার দিকে হট করে চোখটা, ঘুমটা আমার ভেঙে যায়। হট করে আমি চোখটা যখন খুলি
আর ওর দিকে ঘুরে শুয়েছিলাম, ও আমার দিকে পেছন ঘুরে শুয়েছে আর আমি ওর দিকে ঘুরে শুয়েছি। তো আমি দেখলাম একটা ছমছম করে ঠিক পায়ের নুপুরের শব্দ, ঠিক আমরা যে রুমটার মধ্যে আছি ওই রুমের মধ্যেই একটা শব্দ হচ্ছে। রুমটা তো অনেক বড়, প্রথমেই বললাম, মনে হচ্ছে রুমের মধ্যে একদম দেয়ালের ধার বরাবর কেউ যেন ছুম 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 করে খুব আস্তে আস্তে হাঁটছে। আমি ওর দিকে ঘুরে আমি তাকিয়ে আছি আর ওই শব্দটা আমি শোনার চেষ্টা করছি। আদেও আমাদের রুমে আওয়াজটা হচ্ছে না, হয়তো পাশাপাশি কোনো রুমে হয়তো কেউ উঠেছে, তার পায়ে হয়তো নুপুর আছে, সেই শব্দ হচ্ছে। আমি সেটা শোনার চেষ্টা করছি। তখন হট করে আমার মিসেসের দিকে আমার নজর পড়ে। দেখলাম ও অচৈতন্য হয়ে ঘুমাচ্ছে। ওর যে শাড়ি পরেছিল সেই শাড়ি ওর গায়ে নেই, শাড়িটা গুটিয়ে পায়ের কাছে চলে গেছে, ঠিক আছে। আর মানে কি বলবো, শরীরের অর্ধেক বস্ত্র নেই, ঠিক আছে। তো আমি তখন ভাবলাম যে আমরা তো দুজনে শুয়ে পড়লাম, ওর কি ঘুমের ঘোরে গরম লাগছে বা কিছু, ও কি খুলে ফেলেছে, আমি এই জিনিসটা ভাবলাম। তারপর আমি উঠে বসে আস্তে করে শাড়িটাকে পায়ের কাছ থেকে নিয়ে ওর গায়ে আমি আস্তে করে গলার সামনেটা দিয়ে দিই। দিতেই আমি দেখলাম ও একটা সাইড হয়ে শুয়ে রয়েছে, কিন্তু আমি যে ওর গায়ের উপরে শাড়িটা দিই, বিশ্বাস করবে না, ও কিন্তু চাক না, তাকিয়ে আছে। তাকিয়ে রয়েছে কোন দিকে বলো তো? যেই দিকে ওর মুখ ওই দিকে, মানে ঘরের দেয়ালের দিকে, ওর দিকে দেয়াল যেটা ওর সাইডে পড়ে ওই দেয়ালের দিকে ও তাকিয়ে রয়েছে। আর তাকানোটা কোনো সাধারণ ভাবে না, আমরা কিরকম তাকাই এরকম তাকাই, এরকম তাকাই, কিন্তু ও যে তাকানোটা রয়েছে সেটা কিন্তু রীতিমতো ভয় পাওয়ার চোখ, প্রচন্ড কোনো কিছুতে ভয় পাচ্ছে। আমি যখন ওকে কাপড়টা দিতে গিয়ে দেখলাম, আমি সাথে সাথে দেয়ালের দিকে তাকাই। দেয়ালের দিকে যখন আমি তাকাই, আমি তখন দেখছি দেয়ালের গায়ে একটা মহিলা দাঁড়িয়ে রয়েছে, যার পুরো আপাত মস্তক পুরো কালো একটা কাপড়ে ঢাকা, পুরো কালো কাপড়ে। আর প্রথমেই বলেছি রুমের মধ্যে কিন্তু অনেক লাইট দেওয়া রয়েছে, মোমবাতি, মানে অরিজিনাল না, লাইটিং মোমবাতি। তারপরে তোমার হ্যালোকিন দেওয়া রয়েছে, যে হ্যালোকিন গুলো কিন্তু অরিজিনাল না, সবই লাইটিং, ঠিক আছে, জাস্ট ঘরটা ডেকোরেট করা। আর ওগুলোই কিন্তু সন্ধ্যের পর থেকে জ্বলতো। আমরা যখন ডিনার করতাম তখনই আমরা উপরের ঝাড় লাইটটা জ্বালাতাম, ওটা পুরো আলো আলো হয়ে যেত। এমনি সময় ঝাড়টা বন্ধ থাকতো কারণ প্রচন্ড গরম হতো বলে। আর ওই লাইটগুলো জ্বলতো, আর ওই লাইটগুলো রাতে কিন্তু সব জ্বলছে, কারণ হোটেলের রুমটা কিন্তু আমাদের অনেক বড়। আর ওই আলোতে পরিষ্কার আমি দেখছি 6 ফুট হাইটের হবে একজন মহিলা, তার পুরো মাথা থেকে পা পর্যন্ত পুরো যেরকম লেহেঙ্গা পরে না মেয়েরা, ওরকম লেহেঙ্গার মতো ছড়ানো ওই দেয়ালের গায়ে সেটে দাঁড়িয়ে রয়েছে। আর তার কিন্তু চোখ মুখ কিছু দেখতে পাচ্ছি না, কিন্তু বুঝতে পারছি সে কিন্তু আমাদের দিকে তাকিয়ে রয়েছে। আর আমার মিসেস ও কিন্তু খুব ভয় কাতর হয়ে ওই দিকে দেয়ালের দিকে ওই মহিলাকে দেখছে। আমার তখন সারা শরীর ঠান্ডা হয়ে যায়। আমি তখন ভাবছি আমি করবোটা কি, আর ওই মহিলাটা কে যে হোটেলের রুমে আমাদের ঢুকে গেছে, আর সে ঢুকলোই বা কি করে, আমাদের তো একটাই ডোর, সেটাও তো ভেতর দিয়ে আমি লক করেছি, তাহলে পরে মহিলাটিকে। আমি তখন হট করে আমার যে মিসেস তার আমি হাতটাকে চেপে ধরি। ও সাথে সাথে উঠে আমাকে বলছে যে দেখুন না ওখানে না কে, কতক্ষণ ধরে আমাদেরকে দেখছে, আমার খুব ভয় লাগছে, ওটা কে। তখন আমি ওকে বলছি আরে তুমি শান্ত হও শান্ত হও, আমি দেখছি বলে সাথে সাথে আমি উঠে যখনই ওই বড় যে ঝাড়টা যখন অন করি, সাথে সাথে দেখি পুরো যখন আলো হয়ে যায়, দিন পুরো এত আলো ঝাড়টায়, তখন দেখি ওখানে কেউ নেই। সেকেন্ডের মধ্যে পুরো একদম মিশিয়ে গেল, কোথাও কেউ নেই। তখন আমি বললাম যে কি ব্যাপার, এরকম ভাবে কি দেখলাম, আমার কি চোখের ভুল,
ওরও কি চোখের ভুল? একটা মানুষের ভুল হতে পারে, দুটো মানুষের কি ভুল হতে পারে? যাই হোক, তা ওকে যাই হোক বুকের কাছে নিয়ে জড়িয়ে বুঝাতে বুঝাতে, ও তো ভয়তে কাঁপছে রীতিমতো, ভয় পাওয়ারই বিষয়। যাই হোক, আমি ওকে নিয়ে রাতের বেলা কোনো রকমে আবার দুজনে ঘুমিয়ে পড়ি। আচ্ছা গেল সকালবেলা, আমি আমার মিসেসকে বললাম তুমি তৈরি হও, রেডি হও, তো আমরা বেরোবো আজকে। তো ও দেখলাম ঝটপট ঝটপট করে খুব তাড়াতাড়ি স্নান টান করে মানে কি বলবো, রেডি হয়ে নেয়। হোক, আমরা সেই ড্রাইভারের সাথে গাড়িতে উঠে ঘুরতে বেরিয়ে যাই। তো মোটামুটি আমরা অনেকগুলো প্লেস ঘুরলাম, ঘোরার পর বেশ টায়ার্ড, বাইরে আমরা খাওয়া দাওয়া করলাম, করে আমরা যখন হোটেলে আসি তখন 5টা বাজে। তো 5টার সময় আমরা হোটেলে আসার পর আমার মিসেস আমাকে বলছে, জানেন তো আমার না খুব ভয় লাগছে, ওই যে কালকে লম্বা মতো কালো একটা ঘাকড়া পরা মহিলাকে দেখেছিলাম ঘরের মধ্যে, আমার না খুব ভয় লাগছে। আমি বললাম যে ভয় পেতে হবে না, আমি তো আছি, কোনো অসুবিধা নেই। যাই হোক, হয়তো আমারও ধুকধুক করছে, কিন্তু তবুও আমি ওকে একটা আশ্বাস দিচ্ছি যে কিছু হবে না, আমি আছি, কারণ ও তো ভয় পাবেই না। আর তারপর রাতের বেলা দুজন শুয়ে শুয়ে গল্প করছি। না কি গল্প, আমি ওকে জিজ্ঞাসা করছি, আচ্ছা তোমার পড়াশোনা করতে ভালো লাগতো, হ্যাঁ ছোটবেলায় তুমি দুষ্টুমি করতে, আচ্ছা ছোটবেলায় তুমি কি কি করেছো, বাবা মায়ের কাছে মার খেয়েছো, এই সব বিষয় নিয়ে আমি ওকে কথা বলছি। ও হট করে আমার সাথে বেশ কমিউনিকেট করছিল, কথা বলছিল, হট করে দেখছি না হিন্দিতে কথা বলছে। আর ওর যে গলার ভয়েস, 24 বছরের মেয়ের না, মনে হচ্ছে 54 বছরের কোনো মহিলা কথা বলছে, গলার ভয়েসের টোন চেঞ্জ হয়ে গেছে, হিন্দিতে কথা বলছে। আমি তখন না পুরো শরীর আমার পুরো কাটা দিয়ে পুরো জমে গেছি, আমি কি করব, ওইখানে আমি একা, ওর মধ্যে যদি কোনো জিনিস ধরে আমি তখন কি করতে পারি। আমি তখন ওকে বলছি, এই তুমি এরকম করে কথা বলছো কেন, হিন্দি তুমি পারো, এরকম করে কথা বলছো। ও না আমার দিকে তাকাচ্ছে না, ও এরকম সিলিং এর দিকে তাকিয়ে রয়েছে, আর ওরকম ভাবে গড় 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 করে না, ওরকম কড়া কড়া, মানে ভয়েসটা খুব ভারী হয়ে গেছে। ও হিন্দিতে একদম মানে ঝলের মতো কথা বলছে, আমি অত ভালো হিন্দি পারি না। তখন আমি বুঝতে পারি যে গন্ডগোল তো হয়েছে, এটা আমার মিসেস না, ওর মধ্যে কিছু তো একটা ধরেছি। আমি তখন আস্তে করে ওকে বুঝতে দিলাম না, ও দেখলাম ওর ধ্যানে রয়েছে, ও কিন্তু আমার দিকে তাকাচ্ছে না। আমি তখন আস্তে করে ওখান থেকে উঠে বাথরুমে ঢুকে যাই। হ্যাঁ, আমাদের দাদাভাই যেটা করেছেন হয়তো শুনলে হাসি লাগবে, কিন্তু ওখানে যদি তোমরা থাকতে তোমরা কি করতে ভাবো তো, অচেনা একটা জায়গা, একটা মানে নতুন বউকে নিয়ে ঘুরতে গেছো, সেখানে গিয়ে যদি ওরকম করে, তোমার ওখানে সাহায্যের মতো তো কেউ নেই। তো আমাদের দাদাভাই বলে, আমি সাথে সাথে বাথরুমে নিজেকে লক করে ফেলি, গিয়ে ফোনটাকে নিয়ে যাই। গিয়ে রাতের বেলা আমি ফোন করছি, তখন বেশি রাত না, ওই 12:30 বাজে। ফোন করে বাড়িতে যখন ফোন করি, তখন আমার বাবা ফোনটা ধরে, বললো কি রে এত রাতে, বৌমার কি শরীর খারাপ, কি হয়েছে, তোর কি শরীর খারাপ, কি হয়েছে বল, টাকা পাঠাতে হবে। আমি বলছি বাবা আমি বুঝতে পারছি না, আমি আগের দিন রাতের কথা সব বাবাকে বলি, তারপর যেটা আজকে রাতে ঘটছে সেটাও বাবাকে বলি। আমাকে তখন বাবা বলল যে তুই একটা কাজ কর, হনুমান চাল্লিশা জোরে জোরে বাথরুমের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাঠ করতে থাক, জোরে জোরে, যা হয় হবে, তুই জোরে জোরে পাঠ কর। তখন আমি বললাম বাবা ঠিক আছে। তো বাবা বলল, যদি তুই ভাবিস যে ভুলে যাচ্ছিস, তাহলে তুই একটা কাজ কর, তুই ফোনে তোর চালা, ফোনে চালা। তো আমি বললাম বাবা ওটাই ঠিক হবে, কারণ আমার মুখ থেকে হনুমান চালিশা তখন আর বেরোবে না, কারণ আমি তখন থরথর থরথর করে কাঁপছি ওই বাথরুমে দাঁড়িয়ে। আমার কিন্তু তখনও পর্যন্ত আমার ওয়াইফের কোনো রকম সারা ডাক কিছু নেই, আমি হনুমান চালিশা একদম ফুল সাউন্ডে বাথরুমের ভিতর চালাই, চালিয়ে চুপ করে গেটের সামনে দাঁড়িয়ে রয়েছি বাথরুমে। ওমা, হনুমান চাল্লিশা মানে যখন চালানোটা শুরু হয়, চলছে 2 থেকে 3 মিনিট পর, কি বলবো, আমার সারা শরীর ভালো হয়ে যাচ্ছে, বাড়িতে কেউ নেই, কি বলবো। ওই হোটেলের যে রুম, আমরা যে রুমে রয়েছি, ওই রুমের মধ্যে এত চিৎকার, মানে মনে হচ্ছে 2 জন 3 জন মহিলা একসাথে চিৎকার পাচ্ছে, সে কি যে বিকট আওয়াজ। আমি শুধু ভাবছি পাশে আসে যে আমাদের রুম আছে, কেউ কি শুনছে না বাবা এত চিৎকার, 3-4টে মহিলা একসাথে চিৎকার পাচ্ছে, তারপর চুপ হয়ে গেল।
আমার তো এইদিকে হনুমান চালিশা আমি হাতে ধরে দাঁড়িয়ে রয়েছি, ঠিক আছে, পাঠ তো হচ্ছে ফোনে। তারপর একদম স্টপ, একদম শান্ত হয়ে গেল। আমি তখন ভাবলাম কে মনে হয় কোনো জিনিস আমার বউর মধ্যে ধরেছিল, সে হয়তো চলে গেছে। উমা, ঠিক 2 থেকে 3 মিনিট পর দেখি দেয়ালের মধ্যে কোনো ভারী জিনিস ধাক্কা খাওয়ার শব্দ হলো। আমি তখন বুঝতে পারলাম ওনার সোফাটা কেউ ঝুললো, মানে ঠেলে দিয়েছে পাঁচিলের মধ্যে। তারপর কাঁচ ভাঙার শব্দ, সর্বনাশ করেছে। তার মানে যেগুলো হ্যালোকিন ঢোকা রয়েছে ওয়ালের মধ্যে ডেকোরেট, আমার মনে হচ্ছে ওইগুলো ভাঙছে। এবার কাঁচ সমানে কাঁচ ভাঙার শব্দ হচ্ছে। আমার তো মাথায় হাত। আমি তখন বাথরুমে চুপ করে বসে রয়েছি, দেখি কতক্ষণ শান্ত হয়। আমি কি করবো আমি তো নিজেও জানি না। আর সত্যি কথা বলতে, আমি যে হোটেলে রিসেপশনে ফোন করব বা কিছু, আমার ফোনে কোনো জিনিসই নেই, কিছুই নেই। তো আমি তখন কি করব, ওরকম ভাবে ওই হোটেলের বাথরুমের ভেতরে নিজেকে বন্ধ করে নিয়ে বসে রয়েছি। ওই হনুমান চালিসা চালিয়েই যাচ্ছি, চালিয়েই যাচ্ছি, চালিয়েই যাচ্ছি। আর রুমের মধ্যে যে কি হচ্ছে, কাঁচ ভাঙার শব্দ, কোনো সময় খাটের মধ্যে মারার শব্দ, কোনো সময় ঝাড় লণ্ঠন মনে হচ্ছে দুলছে, এই মনে ছিঁড়ে পড়ে যাবে। কি কি যে হচ্ছে, মানে ধারণার বাইরে। তারপর আমি বসে বসে যখন দেখলাম আমার ফোনে ভোর 4:05, তখন গেটের মধ্যে কানটা দিয়ে শুনলাম সব কিছু ঠান্ডা হয়ে গেছে। 4টের সময় সব কিছু ঠান্ডা। আর আমরা এটা জানি যে 4টের সময় যে নামাজটা পড়ে, তারপর কিন্তু যে রাতের বেলা একটা ইভিল টাইম, আমরা তো জানি ইভিল টাইমটা হচ্ছে রাত 3টের সময় হয়। তো ওইটা হচ্ছে মধ্যরাত। ওই সময়টা যত ভূত পেট জিন খারাপ আত্মা সবাই কিন্তু ওই 3টে থেকে 4টে পর্যন্ত কিন্তু ঘোরাঘুরি করে, ঠিক আছে। 4টের পর কিন্তু তারা আর থাকে না। তো ঠিক 4:05 যখন, তখন আমি দেখছি পুরো শান্ত হয়ে গেছে। আমি তখন অনেক সাহস করে ওই বাথরুমে শিকলটা আস্তে করে খুলি, এক হাত দিয়ে টেনে রেখেছি, ঠিক আছে। খুলে দেখলাম যে না, আমার মিসেস পা দেখা যাচ্ছে, ঠিক আছে, পা দেখা যাচ্ছে, ও খাটের মধ্যে শুয়ে রয়েছে সেই ওরকম ভাবে, মানে উপর দিকে ওর মুখ চিত হয়ে শুয়ে রয়েছে। আমি বাথরুম থেকে বসে দাঁড়াইও নি, বাথরুমের গেটটা খুলে আমি এরকম নিচু হয়ে উঁকি মেরে দেখছি। আমি দেখলাম ও কিন্তু চোখ বন্ধ, মানে ঘুমাচ্ছে। এইবার আমি আস্তে আস্তে ওই বসে বসে হামাগুড়ি দিয়ে বাথরুম থেকে, দাঁড়িয়ে আমার সাহস নেই, আমি ওই হামাগুড়ি দিয়েই দরজাটা খুলে যখন বেরোই, তখন দেখে অবাক। সেটা হচ্ছে সারা রাত যে ঘরের মধ্যে এত কাজ ভাঙা, এত ধুমধাম শব্দ, কোনো জিনিস কিন্তু ভাঙেনি, কোনো জিনিস ক্ষতি হয়নি। যেরকম জিনিস সেরকমই হোটেল রয়েছে। আর আমার মিসেস অঘরে কিন্তু ঘুমাচ্ছে। আমি ওর সামনে আর যাইনি, আমি হামাগুড়ি দিয়ে দিয়ে হোটেলের গেট পর্যন্ত গেছি, আমার রুমের গেট। আমি খুলে 4:05 আমি বেরিয়ে যাই, বাইরে দিয়ে লক করে দিয়ে বেরিয়ে আমি রিসেপশনে যাই। রিসেপশনে দেখলাম সবাই ঘুমোচ্ছে। আমি রিসেপশনের ওখানে সোফায় গিয়ে বসে থাকি। যখন 6টা বাজে তখন দেখলাম আমার ফোনে ফোন আসে, না কে, আমার মিসেস ফোন করেছে, করে কান্নাকাটি করছে। তখন আমি উপরে আসি, সাথে ওই হোটেলের একটি ছেলেকে নিয়ে, বয়কে। তখন আমার মিসেস বলছে যে তুমি ওনাকে এনেছো কেন? আমি বললাম ওনাকে এনেছি কারণ উনি, এই তুমি বলো, হিন্দিতে ওকে বলছি, ঘুরতে যাওয়ার জায়গাটা বলো, ওকে শিখিয়ে নিয়ে এসছি। ও তখন বললো যে হ্যাঁ, এখানে মিউজিয়াম আছে, মিউজিয়াম থেকে ঘুরে আসুন। তো আমি বললাম যে চলো মিউজিয়ামে ঘুরে আসি। তো বললো যে ঠিক আছে চলুন। তারপর যাই হোক সবকিছু ঠিকঠাক করে মানিয়ে নিয়ে যাই। যাওয়ার পর সন্ধেবেলায় এসেই আমি বললাম আমরা রুমটা ছাড়বো। তো সবাই বললো যে কেন, হোটেলে যারা ছিল। আমি বললাম যে না, আপনারা তো ওই হোটেলের রুমের সম্বন্ধে কেউ কিছু বলতে পারছেন না। 2 দিন রাতে আমরা যা ফেস করেছি সেটা হয়তো আপনারা কখনোই বিশ্বাস করবেন না, আপনারা জানলেও বলবেন না। আমরা হোটেলের রুমটা ছাড়বো। আপনারা কি আমাদের আর 4 দিনে, 3 দিন হয়েছিল, 1 সপ্তাহ বুক ছিল, 4 দিনের টাকাটা পেতাম 4,000 টাকা করে, মানে বুঝতেই পার। তো বললাম আমাদের টাকাটা যদি হাফও রিটার্ন করেন বা 25% যদি রিটার্ন করেন তাহলে খুব ভালো হয়। এটা হচ্ছে মানুষের একটা স্বার্থে বললাম। ওনারা না করলো, টাকা রিটার্ন করবে না। তো আমি বললাম ঠিক আছে বাবা, আমার 12,000 টাকা গেছে, যাক, আমার বউটাকে তো আমি বাঁচিয়ে নিয়ে যেতে পারবো। তারপর ওখান থেকে আমরা
ট্রেন রাস্তায় আসি, ট্রেন রাস্তা, ঠিক আছে। ওখান থেকে রাজস্থানে যে ট্রেন রাস্তা, ওখানে এসে একদম প্ল্যাটফর্ম থেকে নামলে পারে ওখানে আজমির শরীফ। আমরা আজমির শরীফ গেলাম। সত্যি কথা বলতে আজমির শরীফ যাওয়ার পর আমার বউকে ওখানে মানে মুসলমান ফকির বাবা, উনি কালো ড্রেস পরে ঘুরছিলেন। হঠাৎ করে আমার বউকে দেখে বলল, এ বেটি ইদারা। তো ও তো ভয় পাচ্ছে, তা আমি ওকে নিয়ে গেলাম ধরে। তো বললো, क्या की तेरा हालत देखी है, तेरा हालत क्या हो गई है, तू ऐसे आई थी यहाँ पर। हाँ तेरा মানে তেরা উপর এক কালা ছায়া হে। আমি দেখো দর্শক বন্ধুরা, আমি হিন্দি পারি না, দাদা ভাই যেরকম ভাবে বলেছে চেষ্টা করছি ঘটনাটা একটু তোমাদের কাছে লোমহর্ষক করার জন্য। কেউ কিন্তু এই নিয়ে হাসাহাসি করবে না, ওকে। তো তখন দাদা ভাই তখন বলছে যে বাবা আমাদের বাঁচান, আমরা এরকম হোটেলে সবকিছু বলে। তখন ফকির বাবা বলে, চুপ কর, মুঝে সব কুছ মালুম হে, ঠিক হে না, তুই মেরে সাথ আ। তো ওই আজমির শরীফে যে মানে ইয়েটা আছে, মসজিদটা করা রয়েছে, ওই মসজিদের ভেতরে দুজনকে নিয়ে যায়। নিয়ে গিয়ে একটা কাপড় দিয়ে বলে, তোরা এই কাপড়টা দিয়ে এখানে মানত কর। মানত করার পর আমার সাথে ভিতরে আয়। তো ভিতরে যায়, দুজনকে দুটো তাবিজ দেয়, বললে তোরা এখনই পড়। তো তাবিজটা পরে নেয়, আর ওখানে পবিত্র জল সেটাও দুজনকে খাওয়ায়। দেওয়ার পর ওখান থেকে ওদেরকে বললো প্রসাদ দিচ্ছিল, প্রসাদ বললো বাহার প্রসাদ মানে বিতরণ হচ্ছে, ওই প্রসাদ নিয়ে তোরা যাবি। তারপর থেকে আমাদের দাদা ভাই বলে, মানে ওইগুলো মানে সত্যি কথা, ওই বলে না উপরওয়ালার যদি ফের থাকে না, ঘোরাতে 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 ঠিক আসল জায়গায় নিয়ে যাবে। তারপরে আর কোনো রকম সমস্যা হয়নি। 4 দিন খুব ভালোভাবে ওখানে ছিল। প্রত্যেক দিন আজমির শরীফে বাবার কাছে, আজমির বাবার কাছে 4 দিনই গেছে। তারপর ওখান থেকে ঘুরে একদম রাজস্থান ঘুরে দাদা ভাইরা হানিমুন করে বাড়ি ফেরে। এটাই ছিল আমাদের ঘটনা। দর্শক বন্ধু, তোমাদের কেমন লাগলো? অবশ্যই ভালো লাগবে ঘটনাটা, আমার খুব ভালো লেগেছে। আর শুধু ফিল করতে হবে ঘটনাটা যে আমার সাথে হলে কি হতো। যাই হোক, যেতে যেতে বলবো স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করো, হোয়াটসঅ্যাপ করে হাই লিখে। আর প্রতি কটা ঘটনার ডিসক্রিপশন বক্সে কিন্তু ইমেলটা পিন করা থাকে, চাইলে মেলও করতে পারো। আজকে আসবো, সবাই খুব ভালো থেকো, দেখা হবে আগামীকাল ঠিক রাত 10টায়। আর বলে রাখি, আমাদের কিন্তু শনিবার রোববার রাতে কিন্তু লাইভ, সবাই কিন্তু জয়েন করবে, ওকে। আজকের মতো টাটা।